নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাই। আমি নাদিয়া হক। আড্ডা দেওয়ার জন্য পুরো 1.5 ঘন্টা জুড়ে আমি তো আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন 3 জন চমৎকার বন্ধু। তার আগে বলে নিই আজকের টপিকটা না খুব ইন্টারেস্টিং। আজকের টপিক নিয়ে আড্ডা করার জন্য সবার খুব 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 ইচ্ছে হবে। সো আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড তো দেওয়াই আছে জুমে জয়েন করার জন্য। পাশাপাশি যারা ইন্টারনেটের অসুবিধার জন্য জুমে জয়েন করতে পারবেন না, তারা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে। আজকে আমাদের আড্ডার টপিক হলো মনের ভুবনে ইচ্ছেগুলো। আমাদের মন এটা পুরোটা আসলে একটা ভুবন, এটা একটা কি বলবো মানে বাড়ির মতো, হ্যাঁ, অনেক বড় একটা বাড়ির মতো যেখানে অনেকগুলো ইচ্ছে থাকে। সো আমরা আজকে এসব ইচ্ছেগুলো জানার চেষ্টা করব, এগুলো নিয়ে আড্ডা দেব। আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন হোসনে আরা নুরি নওরিন, কো চেয়ারম্যান অব মেম্বার অ্যাফেয়ার্স ই-ক্যাব। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং তার পাশেই আছেন শুভ্রা চৌধুরী, প্রভাষক, আবুজর গিফারি কলেজ ও বিশ্ববিদ্যালয়। কেমন আছেন আপনি? ভালো আছি। আজকে এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। নেক্সাস টিভিকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং একেবারে শেষের দিকে আছেন মারিয়াম উল মুতাহারা, কোঅর্ডিনেটর নলেজ ম্যানেজমেন্ট মানুষের জন্য ফাউন্ডেশন। কেমন আছেন আপু? ভালো আছি। আসসালামু আলাইকুম, এবং ধন্যবাদ আপনাকে নেক্সাস টিভিকে আবার আরেকটা আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, একবার আপনার সাথে অলরেডি আমাদের আড্ডা হয়েছিল এবং খুব মজার ছিল। আজকেও আশা করি অনেক মজার একটা আড্ডা হবে, কারণ আমাদের এই যে মনের ভেতরে অসংখ্য ইচ্ছে উকি মারে, তাই না? কখনো কখনো আমরা সেসব ইচ্ছেগুলো পূরণ করি, আবার কখনো কখনো দেখা যায় সব কিছু মিলিয়ে পূরণ করতে পারি না। আজকে আমরা সেসব আড্ডাই দেব, সেই কথাগুলোই শুনবো। কিন্তু তার আগে একটু আমি জেনে নিতে চাই আপনাদের ব্যাপারে আলাদা করে। আপু, আপনি আপনার কাজের পাশাপাশি, আমরা তো আসলে অনেক কাজ করি, তাই না? এখন সময়টা এমন যে বিভিন্ন কাজ করতে হয়। সো এই কাজের পাশাপাশি আর কি করেন? প্রথমেই বলি থ্যাংক ইউ নেক্সাস টিভিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি অনেক ভালো লাগছে এখানে আসার পর। তো যেহেতু আপনি জানতে চেয়েছেন আমি কি করি, তো আমি হচ্ছে মেম্বার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান হিসাবে আছি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই-ক্যাবে। এবং পাশাপাশি আমি একজন উদ্যোক্তা। আমি জামদানি নিয়ে কাজ করি। জামদানি এক্সপ্রেস হচ্ছে আমার। খুব সুন্দর জামদানি। আমি জামদানি ডেভেলপমেন্ট সেন্টার আছে আমার একটা, জেডিসি, ওখানে আমি জামদানি নিয়ে গবেষণা করি। আর হচ্ছে আমার নর্নিস মিরর, ওটা হচ্ছে আমার। তো এগুলো নিয়ে আমি আসলে কাজ করতেছি আমি সেই করোনাকালীন সময় থেকে, যখন আর কি মানুষ একদম, আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কর্পোরেট, হ্যাঁ, ওখান থেকে আমার হঠাৎ করে মনে হলো যে করোনাকালীন সময় মনে হলো যে আসলে কি করা যায়। তো ঘরে বসে কি করা যায়। জব করতেন? হ্যাঁ, জব করতাম, হোম অফিস করতে হতো। জি। তো তখন মনে হলো যে আসলে কি করা যায় আমাদের নারীরা। তো আমি যখন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে জয়েন করলাম, তো ওখানে আমি কো চেয়ারম্যান, তখন আমি ভাইস চেয়ারম্যান হিসাবে ছিলাম কর্পোরেট অ্যাফেয়ার্সে। তো করোনাকালীন সময় কাজ করতে করতে নারীদের নিয়ে যেহেতু অনেকগুলো কাজ করা হয়েছে, তো তখনই চিন্তা হলো যে আসলে কী নিয়ে কাজ করা যায়। তাও হঠাৎ করে মনে হলো যে আমাদের দেশীয় পণ্য নিয়ে আমি কাজ করি। তো দেশীয় পণ্য নিয়ে কাজ করতে করতে নর্নিস মিররটা আমার তখন ওপেন করা। তারপর আমি জামদানি নিয়ে কাজ শুরু করলাম। আর যেহেতু আমি যশোরের মেয়ে, তো নকশিকাতার উপরে আমার একটা অন্যরকম একটা টান ছিল। তো নকশিকাতা নিয়ে আমি কাজ করেছি, তারপর আমি জামদানি নিয়ে কাজ করেছি। তো জামদানি নিয়ে দীর্ঘদিন ধরে আমি জামদানি নিয়ে কাজ করছি। আমার হচ্ছে ফ্যাক্টরি আছে এবং আমার 6 জনের উপরে তাঁতি আছে। তারপর আমার শোরুম আছে মানে ইয়েতে, নারায়ণগঞ্জে। আর তারপরে আমি চিন্তা করলাম যে জামদানি ডেভেলপমেন্ট সেন্টার যখন আমি খুললাম, যে জামদানি নিয়ে আসলে কোনো গবেষণা হয় না। তো সেটা আমার মাথায় আসলে যে আসলে কি করা যায়। তো সেটার উপরে ডিপেন্ড করে আমি জামদানি ডেভেলপমেন্ট সেন্টার খুললাম। ওখানে জামদানি নিয়ে যাবতীয় গবেষণা হচ্ছে এবং আমরা ক্রস বর্ডারের মাধ্যমে কিভাবে জামদানি শিল্পটাকে বাইরে পাঠানো যায় সেটা নিয়েও আমরা আসলে কাজ করছি। তো আরও অনেকগুলো কাজ করেছি জামদানি নিয়ে। যেমন আমি হচ্ছে জামদানি নিয়ে যখন কাজ শুরু করি তখন বাংলা বর্ণমালা, সাদা এবং কালোর উপরে একটা শাড়ি, ওটা নিজেই আমি পরে মডেল হিসাবে ছিলাম। তো বাংলা ছবি আমি দেখেছি জামদানির উপরে বর্ণমালার। হ্যাঁ, ওইটা প্রথম আমরা করেছি জামদানি এক্সপ্রেস থেকে বাংলা বর্ণমালা। মানে সবসময় তো দেখা যায় কি শাড়িতে তো আমরা বাংলা বর্ণমালার অনেক ধরনের মানে ঈদে করতে পারি, কিন্তু জামদানির উপরে কিন্তু এটা কখনোই করা হয় না।
তো সেটার উপরেই আমরা চিন্তা আসলো যে কিভাবে কি করা যায়। আমরা 21শে ফেব্রুয়ারিকে টার্গেট করে আমরা জামদানির উপরে 21শে মানে বর্ণমালা দিয়ে শাড়িটা প্রথম আনলাম। এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে জামদানি শাড়ির উপরে যে নৌকা যে শাড়িটা, ওইটা ডিজাইনটা আমি করেছিলাম। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি সেই শাড়িটা পরেছিলেন। ওটা প্রথম আমার পরা, সেই করোনাকালীন সময় থেকে। তো ওইটাও মাথায় আসলো, তখন অনেকেই অনেক কিছু বলতে লাগলো যে আপনি নৌকা দিয়ে শাড়ি করতেছেন, তা হচ্ছে আরো অন্য মানে সবাই আপনাকে হয়তো বা বলবে যে কেন। তা আমার কাছে মনে হয়েছে যে আমি যে কাজটা করতেছি ইনোভেটিভ কিছু একটা করি, সেই ধারণা থেকে আসলে ওই শাড়ি ডিজাইনটা করা। না আসলে মানে তারপরে আমি সাদা কালো ডিজাইনের বাইরে খুব সুন্দর, আমি নিজেই এবং লাল সবুজের উপরে যেটা করেছিলাম এবং হচ্ছে আরেকটা করেছিলাম সাদার উপরে। তো অনেকেই আমি দিয়েছি ওই শাড়িটা। তখন মানে আমি তখনও চিন্তা করিনি আসলে শাড়িটা এত জনপ্রিয় হয়ে যাবে। মানে এটা আসলে মজা করেই করা যায় না, এরকম একটা ডিজাইন আমি নিয়ে আসলে কেমন হয়। মানে যখন আমি তাঁতিদেরকে বললাম যে এরকম একটা শাড়ি আমি ডিজাইন করতে চাই, ওরাও খুব অবাক হয়ে গেল যে শাড়ির মধ্যে নৌকা থাকবে। তখন আমি বললাম যে আমি আসলে শাড়িটা সবাইকে টার্গেট করে না, আমরা কিছু কিছু মানুষকে টার্গেট করে দিব, যাতে শাড়িটা ওইভাবে যাতে তারা পছন্দ করে। তো সেই থেকেই করা, এবং সেই শাড়িটা প্রচন্ড জনপ্রিয় এখন। আর বাংলা বর্ণমালা ওটাও প্রথম আমার করা। চমৎকার, আসলে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে আপনি তো প্রভাষক, হ্যাঁ, এর পাশাপাশি কি আর কিছু করা হয় কিনা, নাকি পুরো সময়টা আপনি আপনার স্টুডেন্টদেরকে এবং ফ্যামিলিকে দেন? না, পুরো সময় দেওয়া হয় না। আমি নিজেও একজন উদ্যোক্তা। আমার সপ্তপর্ণা কুটির হচ্ছে আমার উদ্যোগের নাম। আমি সাধারণত মানে দেশীয় পণ্য নিয়েই কাজ করছি, তবে যেটা হচ্ছে কুমিল্লার খাদিটা নিয়ে, অরিজিনাল খাদি যেটা, সেটা নিয়ে আমি কাজ করছি। সেটা আমি কেন জানি এই জিনিসটা আমার কাছে মানে খাদিটা নিয়ে আমার কাজ করতে বেশি মনে হচ্ছে, সুবিধা বলে মনে হচ্ছে, বা এটা আসলেই পিছিয়ে গিয়েছে যেটা। হ্যাঁ, কারণ অরিজিনাল তুলা থেকে আপনি খাদি শাড়িটা তৈরি করতে পারেন বা তৈরি যদি হয়, শাড়িটা খুবই কমফোর্টেবল হয়, পরতেও সুবিধা হয়, ক্যারি করতেও সুবিধা হয়। আর শাড়িটা হচ্ছে মানে বেশ 14 হাতের শাড়ি হয়, আপনি ইজিলি এটা ক্যারিও করতে পারবেন, সব কিছু হয়। মেনটেনেন্স খরচটাও কম, যেহেতু অরিজিনাল তুলা থেকে শাড়িটা হয়। তো আমি কিন্তু এটা আমাদের দেশে অনেকটাই এটা মানে পিছিয়ে যাচ্ছে, এই তাঁত শিল্পটা পিছিয়ে যাচ্ছে। নকল কিছু বের হয়েছে বা অনেকে মনে করে এটা কমফোর্টেবল না। হ্যাঁ, যার কারণে মানে আসলে খাদির সাথে ওইভাবে আমরা পরিচিত না, যার কারণে আমাদের কাছে মনে হচ্ছে খাদি এটা বোধহয় একটা মানে গরম একটা কাপড়, মোটা একটা কাপড় হবে, খসখসা হবে, পরে কমফোর্টেবল হবে না, এরকম না। কারণ সব কিছুরই যেমন পরিবর্তন হচ্ছে, ওরা নিজেরাও পরিবর্তিত হয়ে এত সুন্দর মানে ফিনিশিং দিচ্ছে তারা, মানে দেখে অবাক হওয়ার মতো। আপনি বুঝতেই পারবেন না যে এটা খাদির শাড়ি। হ্যাঁ, এটা খাদির কাপড়, শুধু শাড়ি না, কাপড়, মানে এটা খাদি কাপড়। খাদিতে যেমন মোটা, অরিজিনাল যে মোটা খদ্দরটা যেটাকে বলি, সেটাও যেমন আছে, চিকন সুতারও খাদি আছে। হ্যাঁ, সেটা মানে এখন বিশেষ করে বেশি জনপ্রিয় হচ্ছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি যেটা হয়, যে কোনো জিনিস জনপ্রিয় হয়ে গেলে তখন সেটার মধ্যে কিন্তু একটু ভেজাল ঢুকে যায়। আচ্ছা, তো সেটাই হচ্ছে এখন দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে আরও শাইনি করতে গেলে সেখানে একটা নকল সুতা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নকল একটা সুতা দিয়ে দিচ্ছে, যেটার কারণে হয়তো দেখা যাচ্ছে কাপড়টা শাইনি হচ্ছে ঠিকই, কিন্তু যখন এটা ধোয়া হয় তখন সেটা স্কুইজ হয়ে যায়, তখন খাদির বদনাম শুরু হয়ে যায়, যে খাদি কাপড় খেপে যায়। নর্মালি একটা সুতির শাড়ি খাপবেই, সেটা থাকবে, কিন্তু ওইটা যেহেতু সুতাটা আপনার প্রপার সুতা না, হয়তো বলা যাচ্ছে মানে তাঁতিরা বলতে চাচ্ছে যে এটার মধ্যে একটা প্লাস্টিক মেশানো থাকে। হ্যাঁ, যেটার কারণে কাপড়টা স্কুইজ হয়ে যায়। আবার অনেকে আবার সেটা আয়রন করলে আবার ঠিক হয়ে যায়, বাট ধোয়ার সাথে সাথে এটা স্কুইজ হয়ে যায়। আবার অনেকের আছে যাদের শরীরে অ্যালার্জির যাদের প্রবলেম আছে, এই কাপড়টা পরলে পরে তাদের ইচিং এর প্রবলেমটা হয়। আসলে কত কিছু আছে জানার, যে এখন আপনি খাদি নিয়ে বলছেন, মানে আমাদের টপিকের বাইরে অ্যাকচুয়ালি। তারপরেও এই যে আমরা অনেক কিছু দেখা যাচ্ছে কিনছি না জেনে কিনছি,
আপনি যে বললেন না প্লাস্টিকের হয়তো কোনো সুতা, এটা আসলে আমরা তো জানি না, তাই না? বদনামটা হচ্ছে কিন্তু খাদির, যে খাদি কাপড় ভালো না, ভালো আমরা না, কিনবো না। এরকম কিন্তু জামদানিতেও অনেকে আছে নকল করছে, কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে কি আপনি কুমিল্লাতে গেলেও এই নকলটা পাবেন। হ্যাঁ, কুমিল্লাতে তা তো গেলে একদম। কুমিল্লাতে গেলেও খাদিটা পাবেন একদম, মানে বড় বড় শোরুমে এই নকল খাদিটাই বিক্রি হচ্ছে। নকল খাদি, আসল খাদিটার পাশাপাশি নকলটা খাদিটাই বিক্রি হচ্ছে। তাদের কস্টিংটা কম, কিন্তু রেটটা রাখছে অরিজিনাল খাদির, যার জন্য লাভ তারা বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত বদনাম হচ্ছে হয়ে না, যাচ্ছে। খাদির তো বদনাম হচ্ছেই, মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁতিরা। হ্যাঁ, তাতে হচ্ছে কি তাঁতিরা না উৎসাহ হারিয়ে ফেলছে, তার প্রোডাক্টটা ঠিক মতো তৈরি হচ্ছে না, মানে তৈরি করতে পারছে না, তার যে কস্টিং, তার যে লেবার কস্টিং, সেই অনুযায়ী সে কাপড়টার মূল্য সে পাচ্ছে না। যার কারণে আমি যে তাঁতিগুলোকে নিয়ে কাজ করি বা যে তাঁতিগুলোর সাথে আমার সাথে একেবারে ঘনিষ্ঠতা আছে, তাদের ছেলেপেলেরা কিন্তু কাজ শিখছে না। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে মানে একদম অরিজিনাল খাদি বোনার তাঁতি হাতে গুনে 3 থেকে 4 জন। আচ্ছা, বাহ, আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, আরও শুনবো। আপু, আপনার কাছে আসি। এই যে আমি তখনও যেদিন আসছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন, এটা নিয়ে জানতে চেয়েছিলাম, এখনও আরেকটু জানতে চাচ্ছি। আপনাদের এই যে ওই সময় বলেছিলেন আরও অনেক কাজ হয়তো করছেন, প্রসেসে আছে, সো এই মুহূর্তে মানুষের জন্য ফাউন্ডেশনটা কোন পজিশনে আছে, কি করছে, একটু যদি বলেন। আমি যে প্রতিষ্ঠানের সাথে আছি, এই প্রতিষ্ঠানটা মূলত হচ্ছে আমাদের অধিকার নিয়ে, রাইটস, এবং সেই রাইটসের অনেক বড় একটা জায়গা হচ্ছে ওমেন রাইটস। মানুষ আছে ইন জেনারেল, বাট ওমেনদের যে রাইটসের জায়গা, সেখানে রুট লেভেল থেকে শুরু করে একদম জাতীয় পর্যায়ে পলিসি তৈরি পর্যন্ত আমরা যেখানে যেখানে কাজ, সচেতন করার কাজ, সরকারের লোক, রুট লেভেলের কমিউনিটির লোক বা যে জনগোষ্ঠীকে নিয়ে আমরা কাজ করছি, সেই তাদের সাথে এই কাজটা একটা মূলত কাজ হয়। এছাড়াও নারীদের এই যে অনেক উদ্যোক্তা বলছেন, একদম গ্রামীণ পর্যায়ে যে উদ্যোক্তারা আছেন, ছোট ছোট পরিসরে কাজ করেন, তারা আসলে কিভাবে আরেকটু সুযোগ সুবিধা পেলে আরেকটু বড় পরিসরে তাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রেও মানুষের জন্য ফাউন্ডেশন কাজ করে এবং ওমেনদের, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করে। শিশুদের শিক্ষার ক্ষেত্রে যারা খুবই প্রান্তিক জনগোষ্ঠী, সেই গোষ্ঠীর বাচ্চারা যাতে পড়াশোনার সুযোগটা পায়, বা আদিবাসী যারা আছেন সেই বাচ্চারা যাতে তাদের নিজস্ব ভাষায় পড়াশোনাটা করতে পারে, এই জায়গাগুলোতে মানুষের জন্য ফাউন্ডেশন কাজ করে। মানুষের জন্য ফাউন্ডেশন মূলত অধিকার, আমাদের একেবারে প্রান্তিক জনগোষ্ঠী একটা ইউনিয়ন পরিষদ থেকে যে সেবাটা পাবে, অনেকে সেটা জানে না। হ্যাঁ, আমি এটাতেই আসতাম, অনেকেই জানে না যে এই সুবিধাগুলো আছে, এবং আমি একটা ইউনিয়ন হেলথ সেন্টার থেকে আসলে কি সুবিধা পেতে পারি, কি জানতে পারি, এইগুলো নিয়ে কাজ হয় মানুষের জন্য। সো এগুলোর সাথে আমিও ওতপ্রোতভাবে জড়িত। আর এর পাশে আপনি জিজ্ঞেস করছিলেন, আমার দুটো জায়গা আছে যে জায়গায় আমি আসলে খুব অল্প পরিসরে কাজ করি, বাট উদ্যোক্তা বা কিছু এরকম না। একটা হচ্ছে রাস্তায় যেসব কুকুর বেড়াল আছে, তাদের কেউ যদি খুব অসহায় অসুস্থ হয়, আমি কোনো না কোনো শেল্টারকে যোগাযোগ করে ওই কুকুরটাকে, ওই বিড়ালটাকে চেষ্টা করি ওই শেল্টারে পৌঁছে দেওয়ার, বা ওখানকার ডাক্তার যদি এসে একটু দেখেন, সম্ভব হলে ওই শেল্টারে যদি জায়গা থাকে ওই কুকুরটাকে বা বিড়ালটাকে ওই শেল্টারে দেওয়া, যতটুকু আমার পর্যায়ে আর্থিক, অথবা ওই শেল্টার বিনা পয়সাও এই কাজগুলো করেন। সেই সাথে আমি একটু সচেতন করি, যেমন এইখানে আমিও বলি যে আমরা যখন ময়লাগুলো ডাস্টবিনে ফেলি, কুকুর কিন্তু ওখানে খাবার খুঁজতে যায়, ওরা কিন্তু বুঝে না। হ্যাঁ, সো আমরা অনেক সময় টিন কাটার দিয়ে যে জিনিসগুলো শার্প কাটি, এটা যেন আমরা এমন ভাবে একটা করে দেই যে ওরা যখন ওখানে খাবার খুঁজতে যায়, ওদের মুখটা যেন, ওদের হাতটা যেন আহত না হয়। এটা যেমন আমি যেখানে যে জায়গায় সুযোগ হয় আমার মানুষকে সচেতন করার জন্য আমি বলি, এটা আমার একটা জায়গা। আমার খুব ভালো লাগলো এটা শুনে, কারণ এই কাজটা আমি নিজে, মানে আমি আমার দিক থেকে করি। যদি বাসায় কোনো কাচের কিছু ভেঙে যায়, একেবারে মানে কাগজে মুড়িয়ে ওটা আবার ভালো করে টেপ দিয়ে বেঁধে, তারপর আবার একটা প্যাকেটে নিয়ে ওটা আবার বেঁধে,
তারপরে তারপর আমি বিনের মধ্যে এক্স্যাক্টলি, এবং এটা করা উচিত। এটা শুধুমাত্র এই যে পেটরা তো বুঝতে পারে না, ওদের জন্য তো আছে, এবং পরিচ্ছন্ন কর্মী যারা ওরা অনেক সময় কিন্তু ওদের হাত ইউজ করছে, সো ওই সময় কিন্তু ওদেরও অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই না? আসলে আমরা যদি প্রত্যেক ঘরে, প্রতিটা ঘরে একটু একটু করে সচেতন হই এইসব বিষয়ে, তাহলে কিন্তু আরো দেশটা আরো উন্নত হবে, দেশটা আরো এগিয়ে যাবে। এক্স্যাক্টলি। হ্যাঁ আপু বলছি। আর একটা জায়গা আমার আছে, সেটা হচ্ছে যে আমি প্রতিবন্ধী মানুষের জন্য যতটুকু পারি কাজ করি। হয়তো যেখানে যে সুযোগটা তাদের জন্য আছে, যে হয়তো ওরা জানছে না, আমি জানি, সেই সুযোগটা তখন সেই মেয়েটা বা সেই ছেলেটা যেন সেই সুযোগে পায়, বা ওই একটা প্রতিষ্ঠানের সাথে সে যুক্ত হতে পারে, এখানে একটু একটু কাজ আমি করি। বা চমৎকার, মানে খুবই ভালো লাগলো। তিনজনেরই মানে আলাদা আলাদা জায়গা থেকে আপনারা এত সুন্দর করে কাজ করছেন। যেমন আপনি জামদানি নিয়েও যে গবেষণা করা যায় বা হচ্ছে, অনেকেই হয়তো এখন করছে, শুরুটা আসলে করতে হয়, তাই না? ডিফারেন্ট কিছু করবো, শুরুটা করতে হয়। আপনি ডিফারেন্ট কাজ করেছেন। আপু খাদি নিয়ে কাজ করছে, আজকে জানলাম যে খাদিরও কিছু নকল এইভাবে বের হয়। আর আপনি তো ওয়াও, মানে আমার খুব ভালো লেগেছে আপনার এই কাজের পরিধি, এত সুন্দরভাবে আপনারা কাজ করছেন, খুব ভালো লাগছে। এই যে এগুলো আসলে তখনই হয় যখন মন থেকে আসে, তাই না? আমাদের যে আজকের টপিক মনের ভুবনে ইচ্ছেগুলো, কোথাও না কোথাও আপনাদের মনের ভেতরে, আমি বললাম না একটা বড় বাড়ির ভেতরে অনেকগুলো ইচ্ছে ছোট ছোট করে উকি দেয়, কিছু ইচ্ছে পূরণ করা যায়, কিছু ইচ্ছে করা যায় না। এই ইচ্ছেগুলোই হয়তো আপনাদের ভেতরে ছিল, যেগুলো সুন্দর করে বের হয়ে এসেছে। আমরা এই টপিক নিয়ে অনেক আড্ডা দিব, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা অলরেডি জমে গেছে, এবং কি বলবো, আমি এত সুন্দর ইনফরমেশন পেয়েছি যা আসলে খুবই ভালো হয়েছে আমার জন্য। যে জামদানি নিয়ে অনেক কিছু শুনলাম, খাদি নিয়ে অনেক কিছু শুনলাম, আর আপুর কাছ থেকে শুনলাম উনি কিভাবে একজন আসলে কাজের পাশাপাশি সচেতন নাগরিক হয়ে আরও অন্য কাজগুলো করেন। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান, তারা অবশ্যই জুমে জয়েন করবেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যারা ইন্টারনেটের কারণে, অনেকেই আসলে মানে ইন্টারনেটের কারণে খুব স্লো হচ্ছে, জয়েন করতে পারছে না, তাদের জন্য আমাদের আরেকটা ব্যবস্থা আছে, যেটা হচ্ছে ফোন করে আমাদের সাথে আড্ডায় যুক্ত হতে পারবেন। ফোন নাম্বারটা অলরেডি স্ক্রিনে আছে, তারপরে আমি মুখে একবার বলে দিই, 09666791234। এই নাম্বারে ফোন করে আপনারা আমাদের সাথে আড্ডা দিতে পারবেন, শুধুমাত্র নারীরাই জয়েন করবেন। সো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন জুমে, অথবা ফোন করুন নিজের মনের কথাগুলো বলার জন্য। আচ্ছা আপু, এই যে ইচ্ছের কথা বলছিলাম আমি একটু আগে, যে আপনার যদি ইচ্ছে না হতো তাহলে আসলে এই কাজের সাথে এত সুন্দরভাবে আপনি অ্যাটাচ হতে পারতেন না, তাই না? যে কাজকে আপনি ভালোবাসবেন, মন থেকে করবেন, সেই কাজেই কিন্তু সফলতা আসে, তাই না? সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কখন থেকে আসলে আপনার মাথায় এসছে, যে মানে মনের মধ্যে নাড়াচাড়া করছিল যে জামদানি নিয়ে আসলে গবেষণা করা উচিত? হ্যাঁ, এটা তো আসলে 1-2 দিনের কথা না, ঠিক না? নিশ্চয়ই ভিতরে ছিল, যেটা উঠে আসছে করোনার সময়, তাই না? হ্যাঁ, একটু শুনি। এখন আপু আপনি যেটা বললেন যে ইচ্ছা, হ্যাঁ, যেহেতু আমি একটা মাল্টিনেশনাল কোম্পানি থেকে আসছি, তো আমার করোনার সময় যখন আমি একটু বলেছি অবশ্য, করোনার সময় আসলে ওইভাবে আমি চিন্তা করিনি যে আমি তখন আসলে যে কাজটা করেছিলাম তখন মানব সেবা করেছিলাম। আচ্ছা। যেহেতু কর্পোরেট অ্যাফেয়ার্সে ছিলাম, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ই ক্যাবের সাথে যেহেতু আমি জড়িত, তো ওনারা আমাকে বললো যে আপনি যেহেতু কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তো আপনি হচ্ছে মানব সেবা, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, এটা আপনি করতে পারেন। তো ওটাতে আমি ব্যাপক আকারে, ওটাতে আমরা সারা বাংলাদেশ ব্যাপী প্রায় আমরা 50 লক্ষ টাকা উঠাইলাম, এবং 5000-এর উপরে পরিবারকে আমরা 1 মাস জুড়ে সহযোগিতা করছি। এবং তখন আমাকে রেগুলারলি মানে আসতে হয়েছে বিভিন্ন মানুষের সাথে কথা, তখন আমি কখনো ফ্রন্টে আসিনি। তো তখন আমাকে বিভিন্ন প্রোগ্রামগুলো করতে হয়েছে, যারা কর্পোরেটে ছিলেন ওনাদেরকে আনতে হতো, মাঝে মাঝে আমাকে লাইভও করতে হতো। তো তখন যেটা হয়েছে যে অনেক নারী উদ্যোক্তাদের সাথে আমি পরিচিত হলাম। যেমন ই কমার্সে আমাদের ই ক্যাবে 2700-এর উপরে মেম্বার, তো এখানে নারী উদ্যোক্তা আছে এবং যারা কাজ করছেন। তো ওই সময় কাজ করতে করতে যেটা হয়েছে যে একদম খুব অল্প সময়
তো আমার বোন প্রথমে উদ্যোগ শুরু করে, যেটা আমি বললাম যে নওরিন্স মিরর, ওটা অ্যাকচুয়ালি আমার না, ওটা আমার বোনকে দিয়েই শুরু করা। আচ্ছা। এবং নকশি কাঁথা দিয়েই শুরু করা। এবং আমার যেহেতু আমি যশোরের মেয়ে, তো যশোরের ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমার বোনকে বেসিক্যালি আমি এটাতে নেই। এবং অনেক ধরনের ট্রেনিং সেশনগুলো হয়, আপনারা জানেন যে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আন্ডারে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ট্রেনিংগুলো হয় নারী উদ্যোক্তারা করেন বেসিক্যালি। তো যখন আমার বোন যখন করলেন, তখন দেখলাম যে ওকে অনেক ধরনের ট্রেনিং আমি নিজেই করালাম, যে ঠিক আছে তুমি করো, আমি যেহেতু এগুলোতে আসতে পারবো না, তুমি এটাতে থাকো। তারপর হঠাৎ করে মনে হলো যে যখন আমি করোনার সময় একদমই যখন ঘরে বসা, প্রায় 6 বছর হয়ে যাচ্ছে আমার উদ্যোগটা, ওই তখন থেকে আমার মাথায় আসতে শুরু করলো যে নারীদের সাথে যখন কথা বললাম এবং যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো, একটা পোস্ট দেওয়া হলো যে এই পোস্টের আন্ডার, যেহেতু তারপরে আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আপনার 3.5 লাখ উপরের একটা মেম্বার গ্রুপ, তো ওইখানকার আবার আমি অ্যাডমিন। তো সব কিছু মিলাই অনেক নারী উদ্যোক্তাদের সাথে কথা হলো যে তারা কি করে আসলে, করোনাকালীন সময় ঘরে বসে কি করছেন। তো এমনও নারীদেরকে পেলাম যে যারা অনেক ভালো ভালো জব করতেন, হয়তো বা বাচ্চার কারণে জবটা আর করতে পারেনি, তারা বাসায় বসে কি করবে, মানে তখন তো আসলে মানুষ বুঝতে পারে না যে আসলে কি করবে। তো এমনও আমি নারীদেরকে পেয়েছি ওই টাইমটাতে, যে একদম ঘরে বসে, যখন আমরা আসলে চিন্তাই করতে পারি না যে আসলে আমরা যেটা চিন্তা করেছিলাম যে করোনাকালীন সময় সব থেকে বেশি নারীরা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু না নারীরাই বরং সেই সময়টাতে এত বেশি ডেভেলপ করলো এবং প্রায় 5 লাখের উপরে নারী উদ্যোক্তা শুধু ফেসবুক ভিত্তিক ই কমার্স চালু হয়ে গেল। সেটাই। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে। তো আমি কিছু। অবাক হলাম যে নারীরা ঘরে বসে, তখন যেটা দেখলাম যে যেহেতু আমি তখন পুরোপুরি ফ্রন্টে চলে আসছি, আমার প্রচুর নারীদের সাথে কথা বলতে হচ্ছে আসলে তারা কি করছে, তখন আমাকে একটা সাইট মেনটেন করতে যে আরো বিভিন্ন সাইটের সাথে আমি জড়িত হয়ে গেলাম। আসলে এইভাবে দেখা যায় একটার সাথে হয়ে যায়। আচ্ছা আপু, কথা বলছি, আমাদের সাথে ফোনে একজন বন্ধু আছেন, তার ফোনটি আমরা এখন নেব, তার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, কে আছেন আমার সাথে? শুভ সন্ধ্যা আপু, নাদিয়া আপু। শুভ সন্ধ্যা। মমি আপু নাকি? জি আপু, কেমন আছেন? খুব ভালো আছি। মমি আপু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ চলছে, ভালো লাগছে না, নেট খুব স্লো, এই জন্য জয়েন করতে পারলাম না। এই জন্যই আপনাদের জন্য মানে বিকল্প ব্যবস্থা, এই যে এইভাবেও আমরা কথা বলতে পারি, তাই না আপু? জি আপু, বিকল্প ব্যবস্থাতেই তো আছি কয়েকদিন, মানে এত স্লো। এক্স্যাক্টলি। ভালো আছেন আশা করি? ভীষণ মিস করছি, এই তো চলতেছে আপু সবকিছু মিলিয়ে। হ্যাঁ, আসলে আমরা সবাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে ফিট করার চেষ্টা করি, সো ওইভাবেই আমরা সবাই বলতে পারি ভালো আছি, তাই না মমি আপু? জি আপু। বাহ, ধন্যবাদ আপনি জয়েন করেছেন। কিছু বলার আছে আজকের টপিক নিয়ে? আপনার মনের কোনো ইচ্ছে আছে যা এখনো পূরণ হয়নি, করার চেষ্টা করছেন, ছোট করে বলতে পারেন, শেয়ার করতে পারেন। হ্যাঁ আপু, আজকের টপিকটা তো অনেক সুন্দর, টিভিতে দেখছি, তারপরেও মনে হচ্ছে প্রিয়জনদের সাথে একটু মিট হই, আর নাদিয়া আপুর হাসি না দেখলে তো আমার ভালোই লাগে না। এই যে এখনো ভালো লাগছে, আর এই তো কাজ চলতেছে আপু। বাহ বাহ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ আপু, এইভাবে আমাদের সাথে থাকবেন। আপু 7টার সময় যদি নেট ভালো হয় অবশ্যই জুমে। অবশ্যই একটু চেহারাটা দেখিয়ে যান পারলে। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আপনারাও চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন। যেমন ইন্টারনেট স্লো সবাই বলছে, সো ইন্টারনেট না হলেও ফোনে অবশ্যই জয়েন করতে পারবেন। আবারও আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09666791234। এই নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, মনের যত ইচ্ছে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আচ্ছা আপু, আপনার কাছে আসি। আপনার মানে শুরু থেকেই কি ইচ্ছে ছিল টিচিং লাইনে থাকবেন বা এরকম কিছু? তারপরে হ্যাঁ, দুটো কাজ আমার মধ্যে ছিল। একটা হচ্ছে আর্টের উপর আমার খুব একটা ইয়ে ছিল, শখ ছিল। মানে আপনি কি শিখেছেন নাকি নিজের? না নিজের থেকেই আর কি। মনে হতো যে মানে আমরা বইতে যখন দেখেছি রবীন্দ্রনাথের স্কেচটা, তখন তো সাদা কালো ছিল, তখন তো রঙিন ছিল না বইতে, তখন মনে হতো আমি বোধহয় এটা পারবো, এই জিনিসটা বোধহয় আঁকতে পারবো। হ্যাঁ, তো সেটার থেকেই হয়েছে। তারপরে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমাদের হিস্ট্রি বইয়ে আলেকজান্ডারের একটা ছবি ছিল সাদা কালো, ওইটাও মানে স্কেচ করার মতোই, সেটাও এঁকেছি।
তখন তো এত সুন্দর, মানে এখনকার বাচ্চারা যতটা ইজিলি আর্ট পেপার পেন্সিল 4B 8B 6B পেন্সিল, তখন আমাদের তো এগুলো ছিল না। সত্যি কথা। হ্যাঁ, ছিল না। তো মানে আমরা মানে যা ছিল হাতের কাছে সেটা দিয়েই আঁকার চেষ্টা করতাম, কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা আর মানে হয়ে ওঠেনি। এগুলো হলো না। কিন্তু ওই যে আঁকার যে একটা মানে একটা ইচ্ছা বা আঁকার যে আঁকার একটা শখ, পিপাসা, হ্যাঁ। তখন সেটা ওই ইয়ের মধ্যে চলে গেল, আলপনার মধ্যে চলে গেল সেই আঁকাটা। মানে তখন ওই ইয়ে থেকে আলপনার মধ্যে চলে গেল, মানে বাহ, এই সুন্দর করে। আলপনা আমার খুব ভালো লাগে, মানে মান্ডালা না, খুব ভালো লাগে। তো সেই আঁকাটা চলে আসলো এবার ফেব্রিক্সে। তখন মনে হলো যে মানে এই ট্রান্সফার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই মানে এই নকশাগুলো আমি কোথায় ইয়ে করতে পারি। তখন হলো কিছুটা, তখন আমাদের সময়ে হাতের কাজের খুব চল ছিল, ইয়ে ছিল, সুই খুব সুতার কাজ চল ছিল, ছিল। হ্যাঁ, মানে আমি মানে অনেক আগে থেকে ক্লাস 10 বা কলেজে যখন পড়ি তখন থেকেই দেখা যাচ্ছে যে আমার মধ্যে ছোট একটা কাজ করলাম, টেবিল ক্লথে কাজ করলাম, চেয়ারের কাভারে কাজ করলাম, কুশন কাভারে হ্যাঁ, কাজ যে আসলে করেছি। পারতো না সেও শখ করে কিছু না কিছু করতো। হ্যাঁ, কুশন কাভারে কাজ করতাম। সেইটা আসলে হয়ে গেল মানে ধীরে ধীরে যখন এগুলোর, তখন মনে হলো শাড়িতে করি, বাহ, 3 অনেক পিসে বড় করি। সাহস। হ্যাঁ, সেটা থেকেই আসলে মানে কাজটা এই কাজে চলে আসে। এই যে ওই দেখেন আপনার মানে মনের ইচ্ছেটা আস্তে আস্তে প্রফেশনে চলে আসলো। হ্যাঁ, এইভাবেই। আমি কিন্তু পড়াতেও এমন না যে আমি মানে এটা আমার আরেকটা জগৎ। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় এটা। আমাদের আরো একজন বন্ধু অপেক্ষা করছেন আমাদের সাথে কথা বলার জন্য। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু জুমে যুক্ত হতে পারছি না। আহারে। নেট কানেকশনটা খুব স্লো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো অনেকক্ষণ ধরে ফোন করে বসে আছি। লেডিস ক্লাব তো আমাদের প্রাণের জায়গা, প্রাণের মেলা, জি। মন খুলে কথা বলার একটা জায়গা। অবশ্যই। আমি 25 তারিখে স্টুডিওতে এসেছিলাম। আচ্ছা, আমার নাম হচ্ছে কানিজ অরুণিমা। ওকে ওকে, আপনাকে দেখতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, খুব ভালো হতো, আপনাদেরকেও দেখতে পেলে আমারও খুব ভালো লাগতো। হ্যাঁ, খুব miss আমাদেরকে করছি, তাও দেখতে পাচ্ছি না। টিভিতে দেখতে পারবেন, মানে হ্যাঁ, TV আপনাদেরকে দেখতে পাচ্ছি। জুমে দেখতে পাচ্ছি না, তারপরেও অ্যাটলিস্ট আপনার সাথে জি, কথা জি। বলতে পারছি, এটা খুব ভালো লাগছে। আপনি আজকের কোত্থেকে? বিষয়টা খুব চমৎকার। আচ্ছা, কোত্থেকে জয়েন করেছেন আপু? আমার বাসা দক্ষিণ বনশ্রী। আচ্ছা, দক্ষিণ বনশ্রী। হ্যাঁ, আজকের বিষয়টা আসলে মানে অনেক সুন্দর। ছোট্ট করে যদি শেয়ার করতে চান, এই মুহূর্তে আপনার মন কি চাচ্ছে? আমার মন চাচ্ছে আমি যদি আরো একটু পড়াশোনা করতে পারতাম। আচ্ছা, বাহ, চমৎকার। আমি এটার জন্য কোনো টিচার্স ট্রেনিং কলেজে পড়াই, আচ্ছা। সেখানে আছি। আমি প্রথমে বিএসসি অনার্স সেমিস্ট্রি করেছি, এরপরে আইসিটি এর উপর পড়াশোনা করেছি, এরপরে ইংলিশের সার্টিফিকেট কোর্স, ইংলিশে অনার্স, বাহ। ইংলিশে মাস্টার্স করেছি, বিএড করেছি। আমি অনেক আগে 2009-এ ঢাকা ইউনিভার্সিটিতে এমফিলে চান্স পেয়েছিলাম, আচ্ছা। কিন্তু আমার এক ছেলে এক মেয়ে, ছেলে তখন খুব অসুস্থ ছিল বলে আমি কন্টিনিউ করতে পারিনি। এটা আমার খুব মন খারাপ হয়েছে। আচ্ছা। তারপর থেকে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু একদিকে জব, একদিকে ছেলে মেয়ে, তো পারছিলাম না। এখন মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে। এখন আমি খুব অধীর আগ্রহে ওয়েট করছি যদি একটু সুযোগ পাই, তাহলে আমি যদি আবার একটু পড়াশোনাটা করতে অবশ্যই পারতাম। অবশ্যই, আমার মনে হয় এটা যেহেতু আপনার মনের ইচ্ছে, হ্যাঁ, একটু আগে বলছিলাম ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়। আপনি বিশ্বাস করতে শুরু করেন, আপনার ইচ্ছেটা পূরণ হবে। আর জি, জি, পড়ালেখার জি। জন্য আমি মনে করি কোনো বয়স নেই। হ্যাঁ, যখন পড়াশোনার কোনো বয়স নেই। এক্স্যাক্টলি, আপনি যখন সময় তখন আপনি স্টার্ট করতে পারেন। মানুষ So, কবরে যাওয়ার আগ পর্যন্ত শেখার কোনো exactly, বয়স নেই। একদম জি, জি, একদম। জি। সো আমাদের শুভকামনা আপনার সাথে, যেন আপনাদের আপনি সবার আবারও কাছে শুরু আমার করতে পারেন। দোয়া চাওয়া রইলো, আপনারা অবশ্যই। সবাই দোয়া করবেন আমি যেন পারি। আমি যেন অবশ্যই এমন পারবেন। কিছু করতে পারি যেটা অনেকেই পারছে না, কিন্তু আমি যেন পারি। অবশ্যই পারবেন, শুভকামনা রইল। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সবাই থাকুন আমাদের সাথে। আবারও আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা খুব জমে গেছে এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোনের মাধ্যমে দুজন বন্ধু, আরও হয়তো অনেকেই যুক্ত হবেন। সো জুমে যারা যুক্ত হতে পারছেন না তারা অবশ্যই ফোনে যুক্ত হবেন, এবং ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি। আমাদের ফোন নাম্বার হলো 096667912
534 এই নাম্বারে ফোন করে আপনি আমাদের সাথে আড্ডায় মেতে উঠতে পারেন। সো দেরি না করে তাড়াতাড়ি ফোন করে ফেলুন, আমি ওয়েট করছি আপনার ফোনের জন্য। আচ্ছা, মোটামুটি আমরা তো অনেক আড্ডা দিলাম, তাই না? এখন আমি জিজ্ঞেসই করি নাই প্রথমে আপনাদের মধ্যে কেউ গান পারেন কিনা। কেউ পারে? আপু টুকটাক গান গাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু গলার অবস্থা ভালো না। আচ্ছা, এটা মানে ভালো শিল্পীরা নাকি এভাবে বলে? তাহলে তার মানে যে কথা বলছেন না তার কাছেই জিজ্ঞেস করি আপু। হ্যাঁ, ওই যে ঠেলায় পড়লে মাঝে মধ্যে হ্যাঁ বাঘ তো ঘাস খায়, বা আপনি নামাই দিলে তখন গাইতে উপায় পারবেন, নাই। চালিয়ে যেতে তখন পারবেন। চালানোর জন্য আচ্ছা। 2-4 লাইন এইরকম আর কি। তাহলে চালিয়ে যান। সো একটু বলি সেটার একটা জিনিস, মজার একটা, যে ধরেন প্রথম চাকরি জীবনে যখন গ্রামে যেতাম, ফিল্ড ওয়ার্কগুলো করতাম, তো অনেক মহিলাদের সাথে যখন আমরা বসতাম, ধরেন গ্রামের মহিলাদের মধ্যে একটা জড়তা কাজ করে যে শহর থেকে ওনারা এসছেন, অনেক শিক্ষিত, ওনারা সবকিছু অনেক হ্যাঁ, ভালো আমাদেরকে পারেন, কিভাবে হ্যাঁ। নেবেন, আমাদের সাথে কিভাবে কথা বলবেন। তো এই জড়তার জায়গাটা ভাঙানোর জন্য হয়তো দেখা যেত আমি গান পারছি না তাও গাচ্ছি, বাট ওনাদের কেউ হয়তো গান খুব ভালো পারেন। গান পারে, হ্যাঁ। সো তখন তার এইটুকুকে সামনে নিয়ে আসার জন্য হয়তো আমার মধ্যে যে একটু কম আছে এইটুক দিয়ে হয়তো গান গাওয়া শুরু। বাহ বাহ। বাট গান যেটুকু গাওয়া হয় সেটা মনের আনন্দের জন্য গাওয়া হয়। আমার কাছে এই মনে যে আজকে হয় আমরা তো সব মনের হ্যাঁ, কথাই বলছি, so গান মনের খুব আনন্দ। ভালো একটা জায়গা আপনার মন ভালো করার জন্য। একদম সত্যি কথা, একদম সত্যি। আপনি যদি একটা কষ্টের গানও শোনেন, আপনার মন খারাপের আস্তে আস্তে সময় ভালো কিন্তু হতে ভালো থাকে। হয়ে যায়। আমার কাছে মনে হয় গান একটা অনেক বড় ওষুধ, মানসিক ভাবে কাজ করে। আপনি যখন বলছেন 2 লাইন চেষ্টা করি আমি, বাট আমি কিন্তু আসলে গান খুব ভালো গাইতে পারি না। অসুবিধা নেই, আমরাই তো। সো মন নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, মন নিয়েই 2 লাইন গাই। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব ওগো তোমার সাথে। বাহ, নাইস। ভালোই তো, তাই না? ভালোই গেয়ে ফেলেছেন। সো ওই যে একটু আধটু গাওয়া, এটা আসলে আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করছি যে আপনি খুব ভালো গান করেন এবং মোটামুটি রেগুলারই করেন আপনি। আচ্ছা, ফোনে আরো একজন বন্ধু আমাদেরকে জয়েন করেছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছি। আপনার নামটা বলে কোত্থেকে কথা বলছেন এটাও জানান আমাদেরকে। আচ্ছা, আমি আমি চৌগাছা থেকে বলছি, মেহবুবা বলছি। প্রভা। মেহবুবা। আচ্ছা, কেমন আছেন? তাহলে আপনার সবকিছুই ভালো যাচ্ছে মনে হচ্ছে আমার, কারণ আপনার কণ্ঠটা শুনে মনে হচ্ছে আপনি খুব রিল্যাক্স আছেন এবং খুব ভালো হ্যাঁ, আছেন। আপনাদের দেখছি তো খুব ভালোই তো লাগছে আমার। অবশ্যই, আমরা আসি তো আপনাদেরকে ভালো রাখার জন্য। আচ্ছা আপু, আজকে টপিকটা তো আপনি নিশ্চয়ই জানেন। জি, অনেক ভালো লাগছে আজকে। হ্যাঁ, আপনি একটু আপনার আমি মনের চাচ্ছি ইচ্ছা। আপনাদের সাথে কথা বলার জন্য ফোন বাহ, করা, বাহ। কথা বলবো। বাহ, চমৎকার। এই যে এটা আপনার মনের কি ইচ্ছে দোয়া ছিল, করবেন? পূরণ হয়ে গেল। হ্যাঁ, সবসময় দেখি তো আপনাদের আড্ডা, ভালো জি। লাগে তাই। বা চমৎকার। যখন ইন্টারনেটটা আরেকটু ঠিক হবে তখন চেষ্টা হ্যাঁ, করবেন হ্যাঁ, জুমে আমাদের সেটাই। সাথে জয়েন হওয়ার জন্য। Sure. থ্যাংক ইউ সো মাচ। বাহ, জুমে অলরেডি আমাদের বন্ধুরা আমাদের জয়েন করে ফেলেছেন। মানে শত বাধা বিপত্তির মধ্যেও আমি যাদেরকে পেয়েছি আমার খুব ভালো লাগে। হাসিনা আপা আসতেছে। আচ্ছা, মুন্নি আপা আগে জয়েন করেছে, মুন্নি আপার সাথে কথা বলি। মুন্নি আপা, অনেকদিন পর দেখা পেলাম আপনার। হ্যাঁ, ধন্যবাদ নাদিয়া। হ্যাঁ, আসলে আমি ঢোকার সময় পাই না, রোজা রাখি তো আমার টাইম মিলে না। আচ্ছা আচ্ছা আসরের নামাজ পড়তে পড়তে মাগে হয়ে যায়, ঢোকার চান্স পাই না পরে আর। আচ্ছা, অসুবিধা নাই, আজকে মাঝে পেরেছেন। মাঝে জিদ ধরি না, আসরের নামাজটা পরে একটু ক্ষান্ত দেই, ঢুকি, তারপর বেড়ে আবার আসা।
হ্যাঁ ঢুকে যেতে পারেন, এরকম চট করে ঢুকে আবার আবার বের হয়ে যাবেন, অসুবিধা কি, আবার বের হয়ে নামাজ পড়বেন। যে ওই যে মন নিয়ে টপিকস না আসলে, মন ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। এটা সত্যি এটাই কথা। সবচেয়ে বড় কথা, নালে ইচ্ছা হলে তো ঢুকেই যায়। হ্যাঁ, আসলে তার মানে আজকে যেহেতু জয়েন সব করেছেন, মিলে। আমি ধরেই নিলাম আপনার মন কিছুটা হলেও ভালো আছে। হ্যাঁ, থাকার চেষ্টা করতেছি। আর নাদিয়াকে দেখলে মন ভালো হয় না কার এমন আছে। ওই যে বলছিলাম একটু আগে, আপনাদের মন ভালো করার জন্যই আমরা আছি। আচ্ছা, এটাই না, আর এমনিতেও তুমি অনেক হাসাহাসি করো, মানে হাসি, হ্যাঁ, যার কারণে তোমাকে দেখলে দুঃখী মানুষও হাসবে, হাসতে বাধ্য। বাহ বাহ, আই এম অনার্ড আপা। আচ্ছা, ছোট্ট করে একটু শুনি আপনার। তারপরে কথা আছে, তুমি কিন্তু আমাকে তোমার তোমার মানে আরেকজন ডুপ্লিকেট। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো হাসি কম। হ্যাঁ আপনিও আমার মতোই মানে কথা বলতেই হাসেন। হাসতাম। সো এই যে আমার হাসিনা আপা আছে, রুমি আপা আছেন, ওনারাও কিন্তু এরকম কথা শুরু করতেই হাসি। আচ্ছা আপা, আপনার মনের ইচ্ছেটা একটু বলেন, এমন কোনো ইচ্ছে আছে যা সামনে হয়তো পূরণ করবেন? মানে আপনি তো লেখালেখি করেন, সো নতুন করে কিছু লেখার আমি ইচ্ছা আছে একটা কিনা? কবিতা বলবো, ছোট্ট কয়েকটা। জি। কিন্তু তার আগে বলি, আমার ইচ্ছা যেটা, হুম। আমার এখন আপাতত কোনো ইচ্ছাই নেই, সত্যিকার বলতে আমার এখন কোনো ইচ্ছাই নেই, জাস্ট খালি চলছে গাড়ি, চলতেছে জীবনের গাড়ি আর কি। আচ্ছা, তবে আমার ইচ্ছা আছে যাতে আমি আমার 6 বছর যাতে আমার ছেলেটাকে আমি দেখি না, কানাডায় আছে তো। ও আচ্ছা আচ্ছা। ও দেশে আসতে পারতেছে না, কারণ ওর ভিসা শেষ, ভিসা প্রসেসিং এ আছে, যার কারণে দেশে আসতে পারতেছে না 6টা বছর। আহ, তো চিন্তা করো, আমার এখন একটা ইচ্ছে, আমরা অ্যাপ্লাই করছি কানাডার জন্য। আচ্ছা। আল্লাহ জানে ভিসাটা লাগাই দেয়, দিলে আমার বাচ্চাটার সাথে অবশ্যই দেখা অবশ্যই, হয়। আমাদের সবার এটা আমার শুভ একমাত্র কামনা আপনার সাথে আছে, আপনি আর যাতে আপনার আমার ছেলের মন সাথে চাই দেখা নিয়ে করতে পারেন। কবিতাটা বলি, আমি যেহেতু লেখালেখি করি, অল্প কয়টা লাইন। হ্যাঁ, মন চায় ফিরে যাই সেই ছোট্ট বেলায়, পুকুর ধারে গাছের চড়ে খেলতাম মজার খেলা কত, পেরিয়ে এসেছি অনেকটা বছর, নেই তো কিছুই আর আগের মতো, তবুও যে এ মন শুধু পিছন ফিরে যেতে চায়। বাহ বাহ, এই জীবনে চমৎকার, ভালো তাই না? লাগে না পিছনে এইটা থ্যাংক ইউ সো মাচ আপা। আবারও আমি জুমে আসছি, আপুর কাছ থেকে একটু শুনি কেমন লেগেছে বলেন। খুবই ভালো লাগলো, আপার সাথে সাথে ছোটবেলায় মনে হলো আমাকে এক ধাক্কায় আপা আমাকে ছোটবেলায় নিয়ে Exactly, গেল। মানে আমি নিজেও এখন বলতাম যে আমরা পেছনে চলে গিয়েছি, মানে সেই ছোট্টবেলায়, তাই না? কেন আমার কাছে মনে পড়ছিল যে বনভোজন, নুরুপুষি, আয়েশা শফি, হ্যাঁ হ্যাঁ, চড়ুই ভাতি, তাই না? হ্যাঁ, এগুলো খুব ভাল লাগে, এখন আসলে করা হয় না এখন আসলে ওভাবে। করা হয় না। এখন কি করা হয়, এখন হ্যাঁ চলো কোনো রেস্টুরেন্টে যাই, হিজি হ্যাং আউট, হ্যাং আউট। হ্যাঁ হ্যাং আউট করে একটু। আচ্ছা আপু, এই যে মনের ইচ্ছেগুলো নিয়ে তো জানতে পারছি, আপনি বলেন, আপনার তো এত সুন্দর কাজ করেন আপনি, সো আপনার নেক্সট কোনো ইচ্ছে আছে নাকি এরকম সচেতনতামূলক? অবশ্যই থাকে না, যারা আসলে করতে থাকে তাদের মাথায় একটা না একটা কিছু খেলতে থাকে যে এইটা করেছি, এখন এটার সাথে আরেকটু এইটা যুক্ত করি, এরকম কিছু। সো আমি জানতে চাই। আমার যেমন একটা খুব ভেতরের ইচ্ছে আছে যে আমি চাকরি থেকে যে টাইমটাতে আরেকটু সময় বের করতে পারবো, তখন আমি এই যে রাস্তার যেসব প্রাণী আছে এদের কাজের জায়গার পরিধিটা আমি আরেকটু বাড়াবো, সরাসরি আমি যদি যুক্ত হয়ে ওদের কোনো উপকারে কোনো কাজ আমি করতে পারি, হয়তো আমার কাছে ভালো লাগবে। বাহ। যেমন এখন হয়তো আমি সরাসরি নিজে অতটা ওদের হেল্প করা, পরিচর্যা করার জায়গাটায় সময় দিতে পারছি না, বাট আমার খুব ইচ্ছে আছে আমার চাকরি জীবনের একটা সময় গেলে আমি এরকম একটা বাহ, জায়গায় কাজ করব। অবশ্যই। খুব ছোটবেলা থেকেই বিড়াল কুকুরের প্রতি একটা ভালোবাসা, মানে ছোটবেলায় অনেক নিজের দুধ চুরি করে বিড়ালকে খাওয়ানো, খাবার চুরি করে ওটাকে নিজের প্লেট থেকে কুকুরকে, এবং হ্যাঁ। সেটা দিয়ে বকা খাওয়া যে এই দুধ তোমাকে দিচ্ছি, সেই দুধ ওখানে যাচ্ছে, বা আমার মাছ, আমার ডিম। তো বাট অনেক বড় একটা রিয়েলাইজেশনের জায়গা কাজ করেছে আপা করোনার সময়। আমি যখন বাজার করতে বাইরে যেতাম, আমি দেখতাম আমাদের বসুন্ধরা এলাকায় অনেক কুকুর আছে। আপনি এই বসুন্ধরা কুকুরগুলো, ছিলেন ওই আমি সময়? বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি, এখনো আছি। তো ওই টাইমটাতে আমি যখন বাজারে যেতাম দেখতাম যে অনেকগুলো কুকুর খুব নির্জীব অবস্থায় রাস্তার একটা পাশে শুয়ে আছে। তা আমার হঠাৎ মনে হলো যে ওদের তো ভাইরাসের কারণ না, কেন? তখন হঠাৎ করে আমার খেয়াল হলো যে ওরা তো হোটেলের অনেক খাবার ওরা খাবার পেত, হোটেল থেকে রেগুলার যে খাবারটা ফেলে আপনার কুকুর বিড়াল, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওরা খায়। যেহেতু হোটেলগুলো বন্ধ, ওদের রেগুলার খাবারের একটা যে সোর্স সেটা একদম কমপ্লিট বন্ধ।
ইভেন ডাস্টবিনেও মানুষের খাবার ফেলার জায়গাটা কমে গেছে, কারণ মানুষও স্কুইজ। তো আমার তখন আমি বিস্কিট কিছু খাবার নিয়ে প্রতিদিন একটা সময় আমি এবং আমার হাজবেন্ড বের হতাম, বাহ। যে কয়টাকে পারতাম। আমি মনে হয় আমরা- তাহলে দেখেছি ওর বসুন্ধরা ওয়াচম্যান একটা গ্রুপ আছে। আচ্ছা, আমি ওইটার সাথে আচ্ছা। অতটা ইয়ে নেই, আমরা যাই আমি হোক। আমার হয়তো অলিগলিতেই যে কয়টা হ্যাঁ, বের হয়ে হ্যাঁ। ওদেরকে দিতাম। মানে বাট আমাদের আমরাও ওখানে বের কয়েকজন হতাম। আছে, হ্যাঁ, কয়েকটা মেয়ে আছে, ওরা যেমন অনেক খাবার নিয়ে এখনো আছে, গিয়ে অনেক কুকুরকে Exactly, বেড়ালকে খাবার exactly, দিচ্ছে হ্যাঁ। ওরা। ওদের বাহ, ভাল লাগে আমার যে ওদের জন্য। আমার কিছু একসময় মনে করতে হতো যে আসলে। আমরা সবাই বলি যার যার রিজিক আল্লাহ তাআলা বা বিধাতার কাছ থেকে আসে, তারপরেও কিছু কিছু মানুষকেও এখানে আগায় আসে। তো ওই একদম, সময় আমার একদম। ইয়েটা মনে হয়, মানে আমি আরেকটু বেশি আমার রিয়েলাইজেশনের জায়গাটা বাহ, তৈরি হয়েছে। চমৎকার। আমরা আরো শুনবো, একটা বিরতি সময় হয়ে গেছে, তারপর এসে আবার জুমে আড্ডা দিব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ আমাদের আড্ডায়। আমাদের আড্ডা অনেক 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 জমে গেছে অলরেডি। আমাদের বন্ধুরা আমাদের জয়েন করে ফেলেছেন। যারা নেটওয়ার্কের কারণে জয়েন করতে পারছেন না, তারা অবশ্যই ফোন করবেন আমাদেরকে। ফোন নাম্বার বলে দিচ্ছি, 09666791234। এই নাম্বারে ফোন করে আপনারা আমাদের সাথে আড্ডা দিতে পারেন। সো আমি চলে যাই জুমে। রুমি আপা, গানের পাখি। আচ্ছা, আগে রুমি আপাকে আমি আসলে পার্সোনালি ধন্যবাদ দিতে চাই, কারণ রুমি আপা না থাকলে এখনো মানে আমার আরো কয়েকদিন পরে থাকতে হতো কক্সবাজার। আমি আটকে গিয়েছিলাম, একটা কাজে গিয়েছি, তারপরে আটকে গিয়েছিলাম, আসতে পারছিলাম না, কিছুই নাই। পরে আপু যেহেতু বিমানে আছেন, ওনাকে ফোন করে টিকিট ম্যানেজ করে পরের দিন আসছি। সো থ্যাংক ইউ রুমি আপা, আমাদের লাইফ বাঁচানোর জন্য। আরে সর্বনাশ, লাইফ বাঁচালাম। হ্যাঁ, মানে পেলাম করার, এইটুকু করলাম। আমিও যে আটকা পড়েছিলাম সেটা তো বললা না। ও, আপনি তো শ্রীমঙ্গল না, শ্রীমঙ্গলে আটকা পড়েছে না? আমরা অবশ্য সুন্দর সুন্দর জায়গায় আটকা পড়েছি। আমার ফ্রেন্ড ফোন করে বলে কি, তোর তো হানিমুন হয়ে গেল। আমাকে এরকম অনেকেই বলেছে, আমি বলছি হ্যাঁ, বাসায় যে মানে মেয়ে, তারপরে এই যে পেট আছে, হ্যাঁ, ওদেরকে দেখছি না কতদিন, অস্থির লাগে না? খুব অস্থির লাগে। হ্যাঁ আপু বলেন, গান গাইবেন না কথা বলবেন? কথা তো হলেই, হ্যাঁ, কি গান করব বলো? বলেন আপনার যেই গান করতে ইচ্ছে করে করেন, মন নিয়ে কিছু একটা করতে পারেন। গুঞ্জানি দোলে যে ভ্রমর, সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে ছুড়ে ছুড়ে। গুঞ্জানি দোলে যে ভ্রমর, সুর তোলে যে উড়ে উড়ে। কে দেখো না গো বেঈমান ভ্রমরা, শুধু মধু খেতে চায়। আহা, ও কলি যে শরমে ঘুমটা টানি সোনা ঝরা, ধূপ ছাই হায়। হায় হায় রে দিন যাই রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে। দুনিয়ারে দোলে যে ভ্রমর, সুর তোলে যে উড়ে উড়ে, ঘুরে ঘুরে সুরে সুরে। বাহ বাহ, সুন্দর। এই গানটা শোনার পরে মনে হয়েছে একটু নাচানাচি করে। না? হ্যাঁ, কখনো হবে। হ্যাঁ, না না, আমার শুধু হাত নাড়াইলে হয় না, আমার দাঁড়িয়ে যেতে হবে। কিছুই বলো না, মনটা দিও না। আহা, ও ছাড়ো মালায় বেদনা, ভ্রমরের মতোই মনটা নিও না। হায় হায় রে দিন যায় রে, হায় প্রিয় কেন গো দূরে দূরে। গুঞ্জনে দোলে যে ভ্রমর, সুর তোলে যে উড়ে উড়ে, বাহ, ঘুরে বাহ। ঘুরে সুরে সুরে। চমৎকার চমৎকার। গাইলাম, তাও একটু নাচলে না কেউ? না না, আমার দাঁড়িয়ে নাচতে হয়। আমাদের তাও চলে আসছিল নাচার। কেন নাচলে না? আমি তো এই জন্যই করলাম। হাসিনা আপা, হ্যাঁ, হাসিনা আপা শুনতে পাচ্ছেন?
যাক আপনাদের জি, আপু, কয়েকজন আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম আপু, কয়েকজন নেটওয়ার্ক পেয়েছেন, ভালোই লাগছে দেখতে, অনেক দিন পরে দেখছি সবাইকে। হ্যাঁ আপা বলেন, এই যে মনের ভুবনে অনেক ইচ্ছে থাকে, হ্যাঁ এই মুহূর্তে আপনার কি ইচ্ছে? অনেক ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। খুব এনজয় করতেছিলাম, বুঝছো, সবকিছু মিলে। হ্যাঁ আসলে আর হচ্ছে এখানে আসার পর তো অটোমেটিক মনটা ভালো হয়ে যায়, আর তোমার সাথে তো অনেকদিন পর দেখা, সবকিছু মিলিয়ে তো মন তো আসলে অনেক কিছু চায়। এখন না মনে হচ্ছে কি, ওই যে আগের যে ছোটবেলার দিনগুলো ছিল না, হ্যাঁ হ্যাঁ কাদামাটি দিয়ে প্রথম পুতুল বানানো যখন শিখছিলাম, ওরে আমার বাবা। এক চাচি বানাইছিল, পরে চুপ করে বসে বসে দেখছিলাম, মানে একটু একটু মনে পড়ে। পরে দেখার পরে ওইটা নিয়ে বারবার ট্রাই করতেছিলাম। পরে না আমি অনেক পুতুল বানাইতে পারতাম। তারপর পুতুল থেকে শুরু করে পাটা পুতা কুলা, আরে বাপ রে বাপ। তারপরে হচ্ছে বুঝছো ইয়ে ওই যে পাখা গুল করে ওইটা ডাটা দেওয়া, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। কাঁটা দিয়ে সব করতাম তো। করে করে ওই আমাদের বাড়ির নিচে তারপর একটা ক্ষেত চুলা ছিল। চুলা চুলা শুকাইতে দিতাম, হ্যাঁ একদম সবকিছু, মানে ওই যে মা খালাদের যে রান্না করতে যা যা দেখতাম, বুঝছো, ওই জগ গ্লাস বাটি এগুলো সব বানায় দিয়ে রোদে দিতাম। হ্যাঁ, তো হ্যাঁ। আসার পরে একটু দেরি হইলে মনে করো বা পড়ালেখায় ব্যাঘাত ঘটলে আসলে তো এক চোট মার খাইতাম, কোথায় গেছিলাম ওতে পায়ে কাদা কেন, ওইটা তো থাকতোই। তো আসার পর আবার ফাঁক খুঁজতাম, বুঝছো, চুপি চুপি করে ফাঁক খুঁজতাম যে কখন একটু দৌড় দিয়ে যায় দেখে আসা যাবে, ওই আমার খেলনাটা কেউ ভেঙে ফেলছে কিনা বা রোদ্রে শুকাইছে কিনা, আবার ওইটা ব্যাগে উঠায় রাখবো। আসলে আসলে তারপরে দেখা গেছে যে বেশিরভাগই ওই একটা পুরোনো নেকড়া বা একটা ছোট ব্যাগ ট্যাগ পুরানো পাইলে ওটার মধ্যে ওগুলা রাখতাম, পরের দিন আবার নিয়ে রোদে দিতাম, খেলতাম ওগুলা যে বিষয়গুলা। তারপরে ওই যে বাড়িতে না শীতের দিন আসলে পাশে বড় একটা পুকুর ছিল তো 6 শরিকের, পুকুরটা শুকায় যাইতো, শুকায় গেলে প্রতি বছরই দেখতাম আব্বা চাচারা ওই পুকুর থেকে কাদা উঠায় আবার বাড়ির সাইডটা যেটা ওইটা বেশি বেশি করে ভরতো, মানে ও। পুকুরটাও গর্ত হইতো, ওই আচ্ছা। কাদাটা উঠে বাড়ির সাইডটাও মানে পোক্তা হইতো, যেটাকে বলে শক্ত আর কি, আচ্ছা, মানে আচ্ছা। ওইটা ওই সাইডটা যেন না ভাঙে বর্ষার দিন আসলে। আচ্ছা যখন ওইটা শুকায় যাইতো ওরা ওই যে আমাদের বলতো ডিগ মেশিন, বুঝছো, যেটা সেচো বলে যে পানি সেচে, তো ওইটা দিয়ে যখন শুকাইতো না তখন খুব গুড়া মাছ ভাসতো। তা আমরা সব বাড়ি থেকে 3-4 জন মিলে পুরনো লুঙ্গি আব্বার কিংবা গামছা, নতুনটা তো নিতে দিত না, পুরনো খুঁজে হয়রান হয়ে ওইটা নিতাম, বুঝছো, কিংবা মার কাপড়ের আঁচল, ওই কাঁথা বানাইছে ছোট আঁচলটা পড়ে আছে, কোনো কাজে লাগে না, খেলতাম যে পুতুল টুতুল, তো ওইটা নিয়ে ওই পানিতে না, মানে এটা এখন অবাক মানে আপনার মনে এখন হলে যে মন চাচ্ছে না মাছ এগুলো ধরতাম। করতে? হ্যাঁ ওই গামছাটা দিয়ে কি সুন্দর গুড়া মাছ ধরে ওই একটা পাতিল থাকতো ওটা ভরে বাড়ি নিয়ে আসতাম। বাহ বাহ এগুলো না আসলে চমৎকার। আর কখনো ফিরে পাওয়া যাবে না। না মানে এগুলো এত সুন্দর সুন্দর এগুলো কখনো ফিরে পাওয়া যাবে না, আর ওই সাইজ হইতেও পারবেন না। থ্যাংক ইউ হাসিনা আপু। মানে একদম কি বলবো, আমি আমি কখনো ওই যে পুকুরের ইয়েটা কখনো দেখি নাই বা করি নাই, বাট শুনতে খুব মজা লাগছে। আমরা চাইলে এখনো পারি, তাই না? সবাই পারে, যখন ইচ্ছে করে একটু চলে গেলেই হয় কোনো গ্রামে। থ্যাংক ইউ হাসিনা আপা। নেলি আপা, আচ্ছা আপুর ওখানে নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে, আপু পজ স্থির হয়ে গেছে। পজ হয়ে আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা জয়েন করেছে। আচ্ছা স্বপ্না আলম আপা, আপনি আপনার নাম না লিখে কি অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড লিখে রাখছেন? হ্যাঁ মানে আপনার দ্বারাই সম্ভব, আপনার দ্বারাই সম্ভব, বুঝছেন? অনেক কষ্ট ঢুকছি, বুঝছো, শুধু কচুর আচারই পারবে, বুঝছো, আর কোনো কাজ নাই, শুধু কচুর ওই আচার। কষ্টটা পাচ্ছিলাম না। নেটটা তো অনেক না এই যে ভালো লেগেছে, অনেক অনেক কষ্ট কষ্টে করে আসছেন, অনেক কষ্টে আসছে, তারপরেও আসছেন আপনি, আমার খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। মানে যখন আমি অফিসে আসছিলাম তখন অসম্ভব জ্যাম, আপনিও তো জ্যাম পেয়েছেন তাই না? মানে অলমোস্ট 40 মিনিটের উপরে লেগেছে। সো আমরা যেরকম জ্যাম ঠেলে চলে আসছি, আপনি ওরকম নেটওয়ার্কে জ্যাম ঠেলে চলে আসছেন। এটা খুব তাই, ভালো। আমিও সব বাইরে ছিলাম, আমি আচ্ছা। একটু আগে বাসায় আসছি, এসে তারপর তাড়াতাড়ি জয়েন হলাম, বাহ বুঝছো। বাহ চমৎকার। আচ্ছা চট করে বলে ফেলেন, আপনার মনের ভুবনে এখন কোন ইচ্ছেগুলো খেলছে? আমি জানি অনেক দুষ্ট ইচ্ছে। আমাকে দেখলে তোমার খুব দুষ্ট মনে হয়, তাই না? আপনাকে দেখলে আমার মতোই মনে হয়। আমি তাহলে এক গোয়ালের গরু, হ্যাঁ বুঝছো? বলে না রতনে রতন চেনে, সো ওরকম মনে হয়। রতন চেনো। হ্যাঁ তুমি একটা রতন, আমি একটা রতন, বুঝছো? একদম, মনের মধ্যে একদম। অনেক কিছু, অনেক কিছু যেটা মানে
সকাল হলে চিন্তা করি যে আজকে কি করব, কিভাবে চলবো, আচ্ছা। সুন্দর একটা জীবন যাপন করব, বুঝছো, সুন্দর মন মানসিকতা নিয়ে চলবো, বুঝছো, এরকম একটা সুন্দরী থাকে। আর হাতের কাজ তো আছে। আর এখন আমার মনের মধ্যে একটা শোপিস করার ইচ্ছা আছে, খুব সুন্দর সুন্দর, আচ্ছা, বুঝছো। চিন্তা ভাবনা করি প্রতিদিন সকালে ভাবি যে আজকে এই কাজটা ধরবো, কিন্তু দেখা যায় কি ব্যস্ততার কারণে না পারি না, বুঝছো। ওই স্বপ্নটা স্বপ্নের মধ্যে থাকে, আবার নতুন করে দেখতে থাকি মনের মধ্যে, সেটা সত্যি। তোলপাড় করে। আমার খুব ভালো লাগে যে টাকা হচ্ছে না, আবার আগামীকাল থেকে ধরবো, দেখা যায় অন্য একটা কাজে আবার যুক্ত হয়ে যায়, সেটা হয় এটা না। সত্যি আবার কথা। যেখানে যেতে হ্যাঁ, যেখানে আবার যেতে ইচ্ছা করে সেখানে আবার যেতে পারি না, দেখা যায় অন্য জায়গায় চলে যায়। যাই বাসা থেকে বলে যে অন্য জায়গায় যাব, রাস্তায় নেমে আমার মেয়েকে বলে, ঠিক আছে চলো আজকে এখানে না গিয়ে আজকে ওইখানে যাই। মানে এইরকম হয়, বুঝছো। মানে মনের এই যে কোনো ঠিক বললাম নাই। না আপনার মানে ইচ্ছেগুলো খুব উড়ে, তাই না? দুষ্টু দুষ্টু ইচ্ছে সবগুলোই। চিন্তা বলি, চিন্তা শেষ করি, বুঝছো, বলা শেষ আরে করা যায় না। খুব ভালো লাগলো অনেক- আপা, জয়েন করেছেন, এত সুন্দর করে কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। একটা বিরতি নিয়ে এসে নেলি আপুর সাথে কথা বলবো। আপনার নেটওয়ার্ক আমি আশা করি ঠিক থাকবে ততক্ষণে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা তো অনেক বেশি জমে গেছে অলরেডি। আমরা অনেক কষ্ট করে স্বপ্ন আলম আপা মানে আমাদের সাথে জুমে যুক্ত হতে পেরেছেন। সো আপনারা এখনো সময় আছে, যদি জুমে আসতে চান একটু ট্রাই করেন, আর আসতে না পারলে ফোনে যোগাযোগ করতে পারেন। আমি আবারও নাম্বারটা বলে দিচ্ছি, আমাদের নাম্বার হচ্ছে 09666791234। এই নাম্বারে ফোন করে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। সো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন ফোনে। আচ্ছা, আমি নেলি আপুর সাথে আরেকবার একটু চেষ্টা করি কথা বলার। নেলি আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম নাদিরা আপা, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, কিন্তু আপনাকে একটু অসুস্থ মনে হচ্ছে। আপনি কি একটু কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, আসলে আমার শ্বশুর না গত 18 তারিখ মারা গেছেন, তো ও, আসলে মনটাই ভালো নেই, সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসায়। আচ্ছা বুঝলাম একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো সব কিছু মিলিয়ে তাহলে কঠিন একটা সময় যাচ্ছে আপনার ফ্যামিলিতে। আমি আশা করি আস্তে আস্তে সবাই একটু 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 করে ঠিক হবে। আসলে এটার উপর কারো আসলে কোনো জোর নেই যে মনের অবস্থা কেমন হয় একজন মানুষ চলে গেলে, তা আমরা সবাই জানি। সো নেলি আপা, আপনি যে জয়েন করেছেন খুব ভালো লাগছে। জয়েন করতে কি একটু কষ্ট হয়েছে না নেটওয়ার্কের কারণে? হ্যাঁ, হ্যাঁ প্রায় একটু কষ্ট ছিল। আচ্ছা, আমাদের আজকের টপিকটা কেমন লাগছে আপনার, এটা বলেন। হ্যাঁ ভালো, শুনতে ভালো লাগছে, সবার কথা শুনছিলাম, হ্যাঁ। ভালোই লাগছিল। বাহ, চমৎকার চমৎকার। তাড়াতাড়ি বসতে পারিনি, আচ্ছা, দেরি হয়ে গেছে, তারপর শুনতে ভালো লাগছিল। বাহ বাহ, ভালো লাগছে সবারটা শুনতে। থ্যাংক ইউ। আপনি কি কিছু বলতে চান এই টপিক নিয়ে? আপনি কিছু বলতে চান? আসলে মানে আচ্ছা আপু, এই- হ্যাঁ মানে আসলে যে ইচ্ছেগুলো, মানে সবসময় তো ভালোটাই, আমরা সবসময় ভালো ইচ্ছেগুলোই আমরা রাখি, সবসময় চাই যে সেটা ভালো, মানে পড়াশোনা বা কলেজ যেটাই হোক, নিজের আসলে নিজে ভালো থাকাটাই হচ্ছে প্রধান। একদম নিজে যদি ভালো থাকি সেখানে বা অন্য কিছুই ম্যাটার করে না, নিজের একদম ভালো সত্যি কথা। থাকাটাই, নিজের ইচ্ছেটাই আসলে ভালো ইচ্ছেটাই কিন্তু সবার প্রাধান্য দেওয়াটাই উচিত সবসময়। একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপা। হ্যাঁ, আপনার ওখানে নেটওয়ার্ক একটু উঠানামা করছে, সেজন্য আমার অন্যদিকে চলে যেতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপা। আচ্ছা, রুমা আপুও জয়েন করেছেন। রুমা আপুর সাথে অবশ্যই কথা বলবো। একটু আমি স্টুডিও থেকে আসছি। হ্যাঁ আপু, এই যে নেলি আপু বলছিলেন, আপনি তখন মানে ওনার সাথে একমত হচ্ছিলেন যে নিজের ভালো থাকাটা, তাই না? নিজের আসলে ইচ্ছে তো অনেক কিছুই থাকে, কোন ইচ্ছেটা পূরণ করলে নিজে ভালো থাকা যাবে, নিজে ভালো থাকবো, এটার উপর কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু, তাই না? সো আপনার ভাবনাটা একটু শুনতে চাই। আমি আগে প্রথমে যে কথাটা বলতে চাচ্ছি
যে ইচ্ছেটা হচ্ছে মানে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একেবারেই নিজের ইচ্ছে, যেটার কথা বলছি। সেই ইচ্ছেটাকে বাড়ির সদস্যদের বা বাড়ির বাবা মা রেসপেক্ট করা উচিত। হ্যাঁ, আমার ধরেন যে কোনো মেয়ের হয়তো গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু বাসা থেকে বলছে না, হ্যাঁ এটা এরকম অনেক family আছে, তোমাকে অনেক গান family গাওয়া আছে। যাবে না, তুমি ড্রয়িং করবে। আমার কলিগের মেয়ে খুব ভালো ছবি আঁকে, সে খুব ভালো মানে ছবি এঁকে খুব নাম করেছে, বা ছবি এঁকে সে খুব ভালো করছে, তাকে সবাই চেনে, সে পুরস্কার পেয়েছে। এখন আমাকে বুঝতে হবে যে তার ইচ্ছা ওইটাই, সে রং বোঝে, সেজন্য সে আঁকতে পারে। একদম আমি রং বুঝি না, তাহলে আমি কি করে আঁকবো? সেটা হচ্ছে চাপিয়ে দেওয়া। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ইচ্ছেটার উপরেই ফোকাস দেওয়া উচিত। এটা সত্যি কথা, যেমন আমি তখন বলছিলাম না, ইচ্ছেটা যদি ঠিকঠাক ভাবে পূরণ করতে পারেন এবং এটা যদি প্রফেশনে পরিণত হয়, সফলতা কিন্তু আসে। সফলতা আসে। হ্যাঁ, এখন আমার কাছে যেটা মনে হয় যে এই ইচ্ছেটাকেই আমাদের মানে মানে পারিবারিকভাবে লালন করা উচিত, পালন করা উচিত। হ্যাঁ, হয়তো ইচ্ছেটা বেশি দূর হয়তো নাও যেতে পারে, হ্যাঁ ইচ্ছেটা হয়তো নাও যেতে পারে, কিন্তু শুরুতেই গলা টিপে মেরে ফেলার কোনো মানে হয় না। যে এটা হবে না, ওইটা হবে, ওইটাই করতে হবে, অমুক এটা করে সফলতা লাভ করেছে, তমুক ওটা করে তোমাকে ওইটাই করতে হবে, ওটাই করতে হবে। হ্যাঁ, দেখবেন যে কোনো বাচ্চা দেখবেন যে ভালো কবিতা লেখে। আমি আমার ইয়েতে দেখেছি যে আমি তো যেটা পড়া অনার্স লেভেলে পড়াই, তো ওদেরকে অনেক সময় আছে যে আমাদের যে কলেজে কালচারাল প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলো তো খুব মানে অনুনয় বিনয় করতে হয় যে তুমি আসো না কেন, তোমরা যেমন ফার্স্ট ইয়ার, বিশেষ করে ফার্স্ট ইয়ার গ্রুপটা থাকে, তোমরা আসো, তোমরা জয়েন করো, দেখো, না পারলেও তোমরা দেখো। হ্যাঁ, দেখা যায় কি যে অনুষ্ঠানের শেষে 2-3 দিন আগে বেশি ঘন ঘন রিহার্সাল যখন হয়, তখন দেখা যায় ওই ফার্স্ট ইয়ারের মেয়েগুলো এত সুন্দর গান গেয়ে ওঠে, এত সুন্দর নাচ করে ওঠে, মানে অবাক হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো কেন, এতদিন কেন করো নাই? বলে কি যে বাসায় যখন বললাম কালচারাল প্রোগ্রাম শুরু হচ্ছে বা কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, গান গাওয়া যাবে না, নাচ করা যাবে না, সেটা তার মানে কি সে কখনো নাচ শেখেনি, কিন্তু সে পারছে। কোথা থেকে পারছে? সেটা তার মনের আনন্দ থেকে। সে কখনো গান গায়নি বা শেখায়নি, কিন্তু সে শুনে শুনে গান গাচ্ছে, কবিতা লিখছে। হ্যাঁ, অনেকে আছে বন্ধুরা হাসে কেন, কবিতা আর কবি এবং কাকের সংখ্যা বাংলাদেশে সমান সমান, এই ধরনের একটা মানে উপহাসমূলক কথা। হ্যাঁ, মানে বলেন মানে ইন্সপিরেশনের চাইতে উপহাসটা বেশি করছে। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে আমাকে লিখতে দিলে আমি কখনো কবিতা লিখতে পারবো না, আপনিও পারবেন না। আমার ওই ইচ্ছেটা নাই হয়তো, কিন্তু অনেক মানে যারা লিখতে পারে তারা মনের কথাটা লিখছে, সেটা আনন্দ হোক, দুঃখ হোক, পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে হোক, সে কিন্তু লিখতে পারছে, সে কিন্তু জানছে। হ্যাঁ, মানে লিখতে জানছে। আমাকে হাজার ফ্যামিলি নার্চার করছে না, ওই যে সে মনে করছে আমি এটা লিখে শোনাবো, সবাই হাসবে, ও তুই কবি হয়ে গেছিস। এই যে মানে উপহাস করাটা, আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও আমাদের মধ্যে থেকে মানে উপহাস করাটা। হ্যাঁ, আমি পারছি না, নেগেটিভ চিন্তা ভাবনা, আমি পারছি না, সো আমার কোনো অধিকার নেই যে আরেকজনকে আমি পা টেনে নামিয়ে দিই। হ্যাঁ, তাই না? সেটাই মানে আমার কাছে মনে হয় যেটা আছে সেটা আসলে নিজের সাথে সাথে একটু ফ্যামিলিকেও নার্চার করতে হয়, একটু ফ্যামিলিরও হেল্প লাগে এই ধরনের ইচ্ছেগুলোর ক্ষেত্রে বলছি। আমরা আরো আড্ডা দিব, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, তারপর আমাদের অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন। বাহ, দেখতে এখন কত ভালো লাগছে, ইন্টারনেট তাহলে জায়গায় জায়গায় ঠিকঠাক আছে। সবার সাথে আড্ডা হবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা দিতে দিতে সময় আসলে কোন দিকে যে চলে যায় এটা খেয়াল থাকে না। যখন ব্রেক হয় তখন দেখি হাই এটা কি লাস্ট ব্রেক। সো আড্ডা জমছে অলরেডি। আমাদের আরও কয়েকজন বন্ধুরা আমাদের জয়েন করে ফেলেছেন, দেখতে খুব ভালো লাগছে। অনেক দিন পর মনে হচ্ছে, অনেক একটা বড় গ্যাপের পরে আমি সবাইকে দেখতে পাচ্ছি। সো অবশ্যই আপনাদের কাছে আসবো। আগে একটু আপু আপনার কাছে আসি। শুভ্রা আপা যে কথাটা বললেন এটা আসলেই সত্যি যে মনের মধ্যে অনেক ইচ্ছে থাকে। যেমন আমারও ছিল যে আমি নাচের ক্লাসে ভর্তিও করিয়েছিল আমাকে, পরে একটা সময় বললো যে না এখন হচ্ছে মেয়ে বড় হয়ে যাচ্ছে, নাচানাচি ঠিক হবে, মানে পাড়ার মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, হ্যাঁ এই যে কে কি বলবে এটা শুনতে শুনতে আসলে অনেকের জীবনটাই পার হয়ে যায়, তাই না? মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারে না। দেখা যায় আমার ইচ্ছে আমার ফ্যামিলি পূরণ করতে দিবে না, কারণ হচ্ছে পাড়ার মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে। সো এইটা তো আমাদের সাথে হতোই, তারপরেও কোনো না কোনো অন্যান্য ইচ্ছে দিয়ে আমরা অনেকটুকু পূরণ করতে পারতাম। কিন্তু যারা আন্ডার প্রিভিলেজ, মানে আপনি যাদের সাথে কাজ করেন, আপনার করতে হয়, আপনি অনেকের সাথে অনেককে দেখেছেন, তাদের মধ্যে অনেক কোয়ালিটিও আছে। তার হয়তো মনের ইচ্ছে সে একজন গায়িকা হবে বা সে ভালো নাচ করে, একটু নাচ শিখবে বা করবে, কোনো তারা সুযোগ পায় না। সো তাদের নিয়ে একটু শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। ধরেন যে জনগোষ্ঠীটা প্রান্তিকে অনেকেই আছে। ধরেন আমি যদি ঢাকাকে বলি বা কোনো একটা শহর, যেগুলো আমাদের জেলা শহরগুলো, আর একদম প্রত্যন্ত একটা গ্রাম বা একটা চর এলাকা, এই এলাকার মানুষের যে একটা ইচ্ছা থাকলেও তাকে যে কতখানি বাধা পার হয়ে এই পর্যন্ত আসতে হয়, এবং সেই ক্ষেত্রে যদি সে মেয়ে হয় তাহলে তো একদম আরো, ওই যে আপনি বলছিলেন যে হয়তো বাবা মা চাইলেও সে যে সমাজটাতে আছে ওই সমাজটাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে পেছনে টানে যে ওখানে আসলে রীতিমতো একটা যুদ্ধই বলা চলে। আমি প্রান্তিক জনগোষ্ঠীর আগে খুব ছোট একটা যে এখন বাংলাদেশের মহিলারা ক্রিকেট খেলছেন, মেয়ে দল ফুটবল খেলছেন। আমি এই ফুটবল দলের এদের মানুষের জন্য ফাউন্ডেশন অনেক বছর আগের থেকে এই ফুটবলে মেয়েরা এগিয়ে আসবে এই জায়গাটায় কাজ করেছে। তো গ্রামে একটা মেয়ে ফুটবল খেলছে, তাকে যে কতভাবে হেনস্থার, পরিবারকে হেনস্থা হতে হয়েছে। এবং অনেকের সাথে আমি কথা বলেছি যে সবাই আসলে পারেনি এই যুদ্ধটাকে জয় করে, তার ইচ্ছা ফুটবল খেলার একটা অদম্য ইচ্ছা সে পারেনি, বন্ধ করে দিতে হয়েছে। কেউ আমি আজকে খুশি যে বাংলাদেশের কিছু মেয়ে হলেও একটা এগিয়ে আসছে, ভাল লাগে ওদের এই প্রেরণায়। কেউ হয়তো অনেক দূরে ট্রেনিং, একটা সাইকেলের জন্য সে যেতে পারছে না, আমার কাছে বলছে যে কেউ যদি একটা সাইকেল ওকে ডোনেট করে ও হয়তো ক্লাবে গিয়ে ফুটবলের খেলবে। আমি চেষ্টা করেছি তাকে একটা সাইকেল যেন কিনে দেওয়া যায়। বা কেউ হয়তো যাবে তার একটা জার্সি, একটা কেটস, বা যাবে ওই হাফ প্যান্ট আর ওগুলো ব্যাগে করে নিয়ে যেতে হচ্ছে মেয়েটাকে, সে রাস্তা দিয়ে আসলে ওগুলো পরে যেতে পারছে না, এই যে জায়গাটা। এবং এই ক্ষেত্রে যারা কোনো না কোনোভাবে একটু, আমি যদি বলি প্রতিবন্ধকতার মধ্যে আছে, বা যারা একটু পিছিয়ে আছে শারীরিকভাবে মানসিকভাবে, আমরা যাদেরকে বলছি শারীরিক মানসিক প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে ধরেন ফ্যামিলিতে একটা সময় আগে এই ধরনের একটা সন্তান আছে এটাই সামনে আনতো না। এখন ধরেন কিছুটা কাজের ফলে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সমাজও করছে, সোশ্যাল মিডিয়া অনেক করছে। মিডিয়ায় আমি দেখছি এখন নানা ধরনের বিজ্ঞাপনের মাধ্যমেও সচেতন করার চেষ্টা হচ্ছে, তারা আসছে। এবং এই একটা বাচ্চাকে হয়তো অল্প একটুখানি আপনি যদি দেন, লাইক কাউকে একটা স্পিচ থেরাপির দরকার, বা কেউ যে নাচ বললেন না, আমি হুইল চেয়ারেও মেয়েরা আমরা এখন নাচে, আমাদের এরকম আছে যে তার ইচ্ছা নাচার, কিন্তু সে আসলে একজন শারীরিক প্রতিবন্ধী এবং হুইল চেয়ার। সো আমরা ওই হুইল চেয়ারে করেই তাদেরকে নাচানোর, নেচে একটা গানের সাথে আমরা পারফর্ম করাচ্ছি, করছে। এই যে তার মনের একটা যে করা যায় আসলে কিছু না, আপনি তার কষ্ট আছে, অনেকগুলো জায়গা বাধাকে পার হয়ে তাকে আসতে হচ্ছে। কিন্তু আমরা যদি আসলে তাদের প্রতি একটা পজিটিভ দৃষ্টি, যে না সে শারীরিক প্রতিবন্ধী বা সে শ্রবণ প্রতিবন্ধী বা কেউ বাক প্রতিবন্ধী, সে পারবে না, না সেটা না। অনেক ওমেন এন্টারপ্রেনার আছে। মানুষের জন্য ফাউন্ডেশন এই ধরনের কিছু মানুষকে প্রতি বছর একটা মানবাধিকার দিবসের পুরস্কার আমরা করি তাদেরকে খুঁজে। তো গত বছরও আমাদের দুজন
এরকম মহিলা মেয়ে যারা ওই পুরুষ সম্মাননাটা পেয়েছেন, তারা অ্যাজ এ ওমেন এন্টারপ্রেনার, কিন্তু একজন আছেন হুইল চেয়ারে বসে চলেন এবং উনি কথাও ভালো মতো বলতে পারেন না, ওনার বাক প্রতিবন্ধকতা আছে, কিন্তু উনি প্রায় 30 জন মহিলাকে নিয়ে একটা উদ্যোক্তা, উনি কাজ করছেন, হাতের ইয়ে করে করছেন ওই সেটাতে। তো এই যে মানুষগুলো কি পেছনে একটুখানি ইয়ে দিলে ওনারা আসলে ওনাদের রাস্তাটাকে একদম সত্যি এগিয়ে কথা। আমরা যেতে আমরা পারেন। অনেক সময় অনেক কম, সো আপুর কাছ থেকে একটু ছোট করে জেনে নিই আপনার নতুন করে কোনো ইচ্ছে আছে কিনা। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় আমি খুব শর্টে বলি, যেহেতু সময় খুব কম। হ্যাঁ, একটু ওনাদের সাথে। তো আমার কাছে এখন যেটা মনে হয় এবং আগেও যেটা মনে হয়েছে, যেমন আমি কিন্তু সাইকেল চালাতে পারতাম ছোটবেলায়, আমার বাসা থেকে অনেকভাবেই বলছে যে চালানো যাবে না, তারপর আমার ইচ্ছা হয়েছে আমি যেটা ইচ্ছা হয় সেটা আমি করি। ড্রাইভিং শেখার ব্যাপারে বাসা থেকে প্রচণ্ড রকম যে মানা করে দিয়েছিল কোনো অবস্থায়, তারপর আমি লাইসেন্স করছি এবং ড্রাইভিংটা আমি শিখছি। তো আমার কাছে যেটা মনে হয় যে আমার মনে যেটা চাই সেটা আসলে করা উচিত, তাহলে একটা সাডেন টাইম পরে যে আমি আফসোস করব। এটা আমার হয়েছেও, মানে মাঝে মাঝে হয়, অনেক সময় দেখা যাচ্ছে সব কিছু তো আমি ইচ্ছা পূরণ করতে পারি না, হ্যাঁ, যদিও অনেক কিছু করা যায় না, বাট আমি চেষ্টা করি যে আমার ভালো লাগাটার জন্য আমি যতটুকু সম্ভব করার। এটাই উচিত। শুভ্রা আপার কাছ থেকেও জানতে চাই আপনি একমত কিনা, ছোট্ট করে শুনবো। হ্যাঁ, আমি আপুর সাথে একমত, তবে আমার সামনের দিকে যে কাজ, দুটো কাজের দিকে আমার মানে ফোকাস আছে, যে আমি চেষ্টা করব তাদেরকে। আপু যেহেতু জামদানি নিয়ে কাজ করে এই বিষয়টা ভালো জানবে, আমি এটার উপরেও কিছু কাজ করেছি আগে থেকেই। আপু জানবে যে জিনিসটা, মেয়েরা জামদানি বোনা শেখে না, বাবা তার মেয়েকে জামদানি বোনা শেখাবে না। হ্যাঁ, কিন্তু মেয়েটা যে পারে না তা নয়। আমি অনেক তাঁতিদের এই কাজটা নিয়ে আমি পুরুষরা বেশি করতে আগ্রহী শুরু করেছি, কিন্তু সেটা গিয়ে আমি ওইভাবে মানে চালিয়ে যেতে পারছিলাম না, যেহেতু সেইভাবে একটা বড় কোনো কিছু সাপোর্ট আমার পিছনে না থাকলে কাজ করা যায় না। এটা ঠিক। হ্যাঁ, যেমন খাদিতেও কাজ মানে শুরু করেছি, যেমন ধরেন যে মেয়েরা সুতাটা তুলে দেবে, তুলা থেকে সুতাটা মেয়েরা তুলে দেবে, তার মানে আপনার কাপড় বোনার জন্য যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, বুনবে ছেলেরা। হ্যাঁ, কিন্তু তাতে ফেলে বুনবে ছেলেরা। ঠিক জামদানিও কিন্তু সুতাটা কেটে দেয় মেয়েরা, ঘরের মেয়েরাই কিন্তু জামদানি সুতাটা কেটে দেয়, কিছু রেডি করে দেয়। পুরুষরা খালি বুনে। কেন বুনবে না? এদের প্রথম কথা হচ্ছে যে মেয়েরা তো বিয়ে দিয়ে দেবো, সে অন্য জায়গায় চলে যাবে, আমার এই টেকনিকটা মেয়েটা অন্য জায়গায় নিয়ে চলে যাবে, সেজন্য আমি তাকে শেখাবো না। ইচ্ছে থাকলেও শেখাবে না। এখন আমি আশা করি আপনি এটা চেঞ্জ করেন। হ্যাঁ, না, আপুর সাথে পরিচয় হয়ে আমার ভালো হয়েছে যে আপু একজন করে দুজনে মিলে করেন। আমি এই জিনিসটা আমি এটা জানতাম, কিন্তু যেটা ওটা আমি একটু মনে হয়েছে সেটা হচ্ছে ওদের তো একটাই পেশা, যারা জামদানি পল্লীতে ওরা কিন্তু অন্য কোনো কাজ করতে পারে না, জানে না, সবাই কিন্তু সবাই শুধু তাঁতিই বুনে, তারা অন্য কোনো কাজ জানে না। এখানে আসলে নারী পুরুষ ওইভাবে আলাদা করে দেখার ওইভাবে না, পুরুষরাও যেভাবে করতে একটাই কাজ। হ্যাঁ, তো একটাই কাজ যখন, তখন তো আসলে নারীরাও করছে, পুরুষরা করছে, কিন্তু পুরুষরা হয়তো বা মনে করছে যে এইটা তাদের একটা কাজ, যেটা আমরা খুব ভালো পারবো। থাকে না, অনেক ক্ষেত্রে থাকে না, পুরুষের কাজে যখন নারীরা করতে চাই, দেখবেন যে তখন হয়তো পুরুষরা বলে যে না, এটা তো আমি ভালো পারি। আমরা আর লম্বা না করি, অনেকেই আসছে, আপনারা দুজন চেষ্টা করবেন যে নারী তাঁতি যেন পাওয়া যায়। আমি নেক্সট কখনো আসলে তাহলে এটা আমি চেঞ্জ নিয়ে আসবো। আচ্ছা, রুমা আপার সাথে ছোট্ট করে একটু কথা বলি। রুমা আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। এক্স্যাক্টলি, একদম অনেকদিন পর। আর বেশি কথা বলতে পারছি না, মরিয়ম আপার কাছে চলে যাই। মরিয়ম আপা কেমন আছেন? ভালো আছি, শুভ সন্ধ্যা। সবাইকে সন্ধ্যা। শুভেচ্ছা। খুব ভালো লাগছে সবাইকে, ইচ্ছে পূরণের গল্প করছে সবাই অ্যাটলিস্ট জুমে আসতে পেরেছে, মানে আমার সবার চেহারা দেখে খুব ভালো লাগছে। কথা হয়তো এখন আর কারোর সাথে চালিয়ে যেতে পারবো না, আমাদের সময় একদম শেষ। সো আমি সাথে কথা বলেন, আজকে কানুন আপুর জন্মদিন। কার? কানুন আপু শুভ জন্মদিন আপনাকে আমাদের সবার পক্ষ থেকে। এই যে উনি হয়ে গেছে। হ্যাঁ, পজ হয়ে গেছে। আচ্ছা, এটা অবশ্যই রিপিট দেখবেন উনি। কানুন আপুকে আমাদের সবার তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
একদম নেক্সাস পরিবারের পক্ষ থেকে, নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে এবং এখানে আমরা যারা আছি তাদের সবার পক্ষ থেকে শুভ জন্মদিন কানন আপু। আচ্ছা, নার্গিস আপা জয়েন করেছেন, খুকু আপা জয়েন করেছেন, ওবায়দা আপা, ফাহিমা আপা জয়েন করেছেন। অ্যাটলিস্ট সবার চেহারা দেখতে পেরে খুব ভালো লাগছে। আজকের মতো এখানেই আসলে শেষ করতে হবে, সময় সংকটে আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে এসে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ এত নেক্সাস সুন্দর টিভিকেও উপস্থাপনার ধন্যবাদ। জন্য। নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের যিনি প্রযোজক খুব সম্ভব জাকিয়া আপা, জাকিয়া আপাকে ধন্যবাদ। এরকম সুন্দর একটা চিন্তা থেকে উনি এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, থাকবেন নেক্সাস লেডিস ক্লাবের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।